সিজন 1-এর মধ্যে আপনারা জেনেছেন আকাশ ওখানে ইচ্ছে করে থেকে গেল, কিন্তু কেন থাকলো, কি কারণ থাকতে পারে তা আপনারা এখন জানতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আকাশ, তাহলে চলো আমরা ভিতরে এসে বাকি কাজগুলো শুরু করি। ঠিক আছে, চলুন তাহলে। ডেভিল আকাশের সাথে ভিতরে আসে। এরপর আকাশ কিছু কেমিক্যাল নিয়ে কাজ করতে থাকে। ডেভিল তখন পাশে ছিল, বাকিরা সবাই দূরে ছিল। আচ্ছা, এখানে সিসিটিভি নেই? এটা তো ল্যাব, এখানে সিসিটিভি রাখা মানে বোকামি। বোকামি কেন হবে? এখানে যদি সিসিটিভি থাকে তাহলে যে কন্ট্রোল রুমে আছে সে তো অনেক কিছুই এখানে শিখে যাবে। ধরুন কেউ যদি এখানে থাকা কোনো কেমিক্যাল নিয়ে যায়, তখন আপনি সেটা বুঝবেন কি করে? বাহিরে স্ক্যানার মেশিন আছে, ওই স্ক্যানার মেশিনের মাধ্যমে সবটা জানতে পারা যাবে। তাহলে তো ভালোই। তুমি তাহলে কাজ করো, আমি আসি। আরে এই কেমিক্যাল চেক তো করবেন। আরে আমি কি ওই সব কিছু বুঝি নাকি? তারপরও একটু দেখে তো নেবেন। তুমি যখন বলছো তখন একটু দেখি তাহলে। বলে দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পরে ডেভিল কিছু একটা গন্ধ পায়। এই গল্পটা তো অনেক মিষ্টি। তাহলে ভালো করে একবার শুকে দেখুন। ঠিক আছে, দেখছি। ডেভিল শুকে দেখতে থাকে। শুকে নেবার 1 মিনিট পরেই ডেভিল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আসলে আকাশ এখানে ডেভিলকে অজ্ঞান করার জন্যই এরকম ব্যবস্থা করে। তবে ডেভিল শুধু অজ্ঞানই হয়নি, উল্টো ওকে সারা জীবনের জন্য প্যারালাইসিস করে দেয়। কিন্তু কেন এরকমটা করে তা আপনাদের কিছুক্ষণ পরে জানাচ্ছি। আগে ডেভিলকে হসপিটাল নিয়ে যায়, নয়তো বেচারা এখানেই মারা যাবে। কেউ আছো? ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হয়েছে ওনার? হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তাহলে বাইরে এসে চোখের পানি দিলেই ঠিক হয়ে যাবে। এত কথা না বলে ডক্টরের কাছে নিয়ে চলো। এইদিকে খবরটা জাফরের কাছে চলে যায়। সবাই মিলে ডেভিলকে হসপিটালে নিয়ে আসে। ওখানে ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। কিছুটা সময়ের পরে ডেভিলের জ্ঞান তো ফেরে, কিন্তু ডেভিল কোনো কথা বা শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছে না। তা দেখে কি ব্যাপার, ডক্টরও কথা কেন বলতে পারছে না? ওটাই তো বুঝে উঠতে পারছি না। আমরা কিছুটা চেষ্টা করে দেখি, আসলে ওনার কি হয়েছে তা বোঝার চেষ্টা করি। আকাশ, তুমি কি পারবে? আমি তো ডক্টর নই। কোনো প্রকার কেমিক্যাল কি বানানো যাবে? কেমিক্যাল দিয়ে তো আর এইসব হবে না। এখন তাহলে উপায় কি? আমাদের একদিন সময় দিন, আমরা চেক করে দেখতে থাকি আসলে কি হয়েছে ওনার। তাড়াতাড়ি করুন ডাক্তার। অন্যদিকে আকাশ ভালো করে জানে ওনারা যত চেষ্টা করুক না কেন কোনোভাবেই ডেভিলকে ঠিক করতে পারবে না। আসলে আকাশ ডেভিলকে মারার চেয়ে এরকমভাবে শাস্তি দিল যা মৃত্যুর চেয়ে কঠিন হয়ে উঠেছে। কিন্তু কেন আকাশ এরকমটা করলো তা আপনাদের তাহলে একটু জানিয়ে দিই। সিজন 1-এর মধ্যে আকাশের বাবা মার কি হয়েছিল সেই কাহিনী আপনাদের বলা হয়নি। সেই কাহিনী দিয়েই তাহলে শুরু করি। 6 বছর আগে আপনারা জানতে পেরেছেন আকাশ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়েছিল। ওখান থেকেও স্যার ওকে বাঁচায়। আসলে ওই রাতে আরও কিছু ঘটনা ঘটেছিল। তা হলো, দিনের বেলায় আকাশের বাবা আসে ওদের বাসায়। তবে ওর বাবার মুখে ছিল চিন্তার ছাপ। তা দেখে কি হয়েছে আব্বু, তুমি হঠাৎ এই সময় বাসায়? তোর মা কোথায়? মা তো রান্না করছে। তোর মাকে বল তাড়াতাড়ি করে সবটা গুছিয়ে নেওয়ার জন্য। কেন, কি হয়েছে আব্বু? এখন সবটা বলার সময় নেই। এরপর ওনারা সব কিছু গোছাতে থাকে। কয়েকদিন থাকার জন্য যা যা লাগে সবটা ঠিক করতে থাকে। তখনই কেউ একজন দরজা ভেঙে ভিতরে ঢোকে। এ কি, আপনি এখানে? তুই কি ভেবেছিস এত সহজে তুই আমার থেকে বেঁচে ফিরতে পারবি? আমি জানি তুই ফাইলে সাইন নেওয়ার জন্য এসেছিস। দেখ, আমি এখানে কোনো মার্ডার করতে পারবো না, না নাই সেরকম কোনো ইচ্ছেতে এসেছি। এখানে শুধু ফাইলে সাইন করে দে, আমি এখান থেকে চলে যাব। আমি ভালো করে জানি আমি সাইন করলেও তুই আমাকে মেরে ফেলবি, আর না করলেও মেরে ফেলবি। বাহ, তুই তো দেখি অনেক বুদ্ধিমান। কিন্তু তাও তুই সাইন পাবি না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বাসায় যাদের পাবি সবাইকে নিয়ে আমার সামনে আয়। জি বস, এখনই নিয়ে আসতেছি। ওরা পুরো বাড়ি তল্লাশি করে। আকাশ ওর মাকে খুঁজে পায়, সেই জন্য ওনাদের ডেভিলের সামনে নিয়ে আসে। দেখ, তুই যদি সাইন না করেছিস তাহলে আমি কিন্তু তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। যা খুশি কর, তাতেও আমি সাইন করব না। বাবা, তুমি সাইন করে দাও।
নয়তো ওনারা আমাদের মেরে ফেলবে। তোদের এই ড্রামা শোনার জন্য আমি এখানে আসিনি। এই আগে এর মাকে মেরে ফেল। ডেভিলের কথা মতো ওর লোকেরা আকাশের মাকে গুলি করে মেরে ফেলে। এতে আকাশ চিৎকার করে ওঠে। মা, ও মা, কথা বলো। আকাশের কান্না করার ভিতরে ডেভিল ওর বাবাকেও মেরে ফেলে। দুজনের লাশ আকাশের সামনে পড়ে আছে। দুজনকে ধরেই আকাশ কান্না করতে থাকে। ডেভিল ওর লোকজন নিয়ে বের হয়ে যায়। তখনই বস, ওই ছেলেটাকে তো ছেড়ে দিলেন। ওকে মেরে আয় তাহলে। ডেভিলের লোক আকাশকে মারার জন্য আবার ঘরের ভিতরে আসতে থাকে। তখন ওরা আকাশকে ওখানে দেখতেও পায়, সেই জন্য ওকে মারতে থাকে। একটা সময় ওরা আকাশকে মৃত ভেবে চলে যায়। এভাবে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আকাশের কিছুটা জ্ঞান আসে, আর ও কোনো রকমভাবে বাসা থেকে বের হয়ে রাস্তার ধারে আসে, যেন কারো থেকে সাহায্য নিতে পারে। আর ওই সময় আকাশের কলেজের স্যারই ওকে বাঁচায়। তাহলে বুঝলেন তো 6 বছর আগে কি হয়েছিল? তা তো আপনারা দেখলেনই। তাহলে এখন চলুন আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমানে ডেভিল হসপিটালে আছে। ডক্টর অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে বুঝতে পারছে না ডেভিলের এরকম অবস্থা হওয়ার পিছনের আসল রহস্যটা কী ছিল। সেই জন্য ওনারাও চুপ করে আছে। কিছুক্ষণ পরে আকাশ, তুমি তাহলে এখন ফিরে যাও, আমি এদিকটা দেখতেছি। ঠিক আছে। কিন্তু ও হঠাৎ অজ্ঞান হলো কী করে সেটাই তো আমি বুঝতে পারছি না। উনি তো আমার সাথে ল্যাবই ছিল, হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যায়। এতে করে আমি ওনাকে এখানে থাকা লোকেদের সাহায্যে নিয়ে আসি। আচ্ছা, ভালো করেছো। তা ডায়মন্ডের কাজটা কি ঠিক হলো? ওখানে পুরো কাজটা করার আগেই তো সবটা এসে পড়লো। তুমি বাকি কাজটুকু শেষ করে নাও। কিন্তু উনি? এটা আমি সামলে নেব। ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে যাও। ওখান থেকে বের হয়ে ল্যাবে এসে শুধু ঘোরাঘুরি করতে থাকে। কিভাবে এই ল্যাবটাকে ধ্বংস করবে তা নিয়ে চিন্তা করতে থাকে। কিন্তু এখানে সিকিউরিটি এত টাইট যে আকাশ চাইলেও যে কোনো রুমে যেতে পারছে না। সেই জন্য কেমিক্যালের রুমে আসে। ওখানে কিছু কেমিক্যালের সাহায্যে বোমা বানাতে থাকে, যেটা একদম তরলভাবে তৈরি করে। মানে এটা মিশ্রণ করার 1 ঘন্টা পরেই নিজে নিজে অটোমেটিক ব্লাস্ট হবে। সেই জন্য সেরকম ব্যবস্থা করে ওখান থেকে বের হবে। তখনই লোক এসে আকাশকে বাধা দেয়। কোথায় যাবেন আপনি? আমার তো এখানে কাজ শেষ, তাহলে আমি এখানে থেকে কি করব? কাজ হলেও থাকতে হবে আপনাকে 2 ঘন্টার মতো। ডায়মন্ডগুলোর কাজ হলেই চলে যেতে পারবেন। আকাশ সেই জন্য জাফর চৌধুরীকে কল দিয়ে ব্যাপারটা বলে। উনি সবটা শুনে একটা কাজ করো, তুমি ফোনটা গার্ডকে দাও। আকাশ ফোনটা গার্ডকে দিলে সে কথা বলতে থাকে। কথা শেষ হলে আমি তাহলে এখন যেতে পারি কি? জি, যেতে পারেন। ওখান থেকে বের হয়ে চলে আসে হসপিটালে। এখানে এসে ডেভিলকে শেষবারের মতো দেখে নেয়। কেননা এরপর ডেভিলের সাথে আর দেখা নাও হতে পারে। কেননা কিছুক্ষণ পরে ডেভিলের শরীর আস্তে আস্তে শুকাতে শুরু করবে। তখন শরীরে হাড় ছাড়া আর কোনো কিছুই পাবে না, এরকম অবস্থা করে রেখেছে। তাহলে আমি এখন আসি। তুমি তাহলে যাও, আমি এখানে আরও দেখি কতদিন থাকা যায়। ঠিক আছে। ওখান থেকে বের হওয়ার আগেই জাফরের কাছে কল আসে। রিসিভ করে সবটা শুনে জাফরের তো অবস্থা খারাপ। কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? ল্যাবে আগুন লেগে গিয়েছে, সব নাকি ফুটে যাচ্ছে। তুমি এখানেই থাকো, আমি ল্যাবে যাচ্ছি। ঠিক আছে, যান তাহলে। জাফর তো ল্যাবের দিকে যেতে থাকে। অন্যদিকে আকাশ এখানেই থাকে। ল্যাবে এসে জাফর কোনো কিছু আর পায়নি, কেননা কেমিক্যাল থাকার জন্য সব কিছু অনেক তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যায়। কি করে হলো এসব? জানি না বস, হঠাৎ করে ল্যাবের ভিতরে কিছু শব্দ হলো। আমরা ভিতরে এসে দেখার আগেই দেখলাম সব কেমিক্যাল এক এক করে ফাটতে লাগলো। 2 মিনিটে পুরো রুমে আগুন লেগে গেল। ভিতরে তো অক্সিজেন থাকার কথা না, তাহলে আগুন লাগলো কি করে? আসলে আমাদের কিছু লোক ভিতরে এসেছিল, সেজন্য অক্সিজেনের সাপ্লাই দিতে হয়েছে। তোরা ঝামেলা তো এখানেই করলি। তোদের কে বলেছে অক্সিজেন সাপ্লাই করার জন্য? আজকে তোদের জন্য এই অবস্থা হয়েছে আমার। আমরা তো বুঝতে পারিনি বস। বুঝতে হবে না, সর্বনাশ করে দিয়েছিস আমার। ওখানে জাফর চেঁচিয়ে চলে আসে হসপিটালে। এসে দেখে ডেভিলের শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর অনেক চেষ্টা করেও বুঝতে পারছে না কিভাবে হলো এরকমটা। জাফর এসে আকাশকে সবটা বলে। তাহলে তো
আপনার বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়ে যাবে। ওরা ডায়মন্ডগুলোকে বাঁচাতে পেরেছে। যাক, তাহলে তো ভালোই। ওইগুলো দিয়ে বাকি লোকসান তুলে নিতে পারবেন। সেজন্যই আমি তো এখনও ঠিক আছি। একটা কথা বলবো কি? কি কথা বলো? মিস্টার ডেভিলের সাথে আপনার সম্পর্ক কত বছরের? এই তো 4 বছরের বেশি হবে না। তাহলে তো বেঁচে গেলেন। মানে কি? না মানে 4 বছরের সম্পর্ক তো লস তেমন একটা বেশি হবে না। ওই দিকের খবর বাদ দাও, এখন বলো এই দিকটার খবর কি? ওনার শরীরের অবস্থা তো অনেক খারাপ। ডক্টর কিছু বলেছে? ওই তো ডক্টর চলে এসেছে। তা ডক্টর, ওনার কন্ডিশন এখন কেমন আছে? আমরা ওখানে বাঁচাতে পারবো না, তবে আমরা ওনাকে বাঁচাতে পারবো না, তবে ওনার শরীরের যে অবস্থা, এতে করে ওনাকে মেরে ফেলাই ভালো হবে। ডক্টর কি বলছেন আপনি? মেরে ফেলবেন মানে? মেরে ফেলার জন্য এই জন্য বলেছি, উনি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ ওনার শরীরের ভেতর থেকে মাংস গলতে থাকবে। এক কথায় হাড় ছাড়া কোনো কিছুই থাকবে না। উনি প্যারালাইসিস হয়ে গেছেন বলে চিৎকার করতে পারছেন না। যদি চিৎকার করতে পারতো তাহলে এখানে আমরা কেউই থাকতে পারতাম না। মানে এখন আপনার কথা অনুযায়ী ওকে কষ্ট থেকে বাঁচানোর জন্য ওকে মেরে ফেলতে হবে? ঠিক ধরেছেন। তাহলে ওটাই করুন। ডক্টর এবার ডেভিলের শরীরে বিষ ঢুকিয়ে দেয়। এতে করে ডেভিল 2 মিনিট পরেই মারা যায়। মারা যাওয়ার পরেই ওনারা তাড়াতাড়ি করে ডেভিলের বডি দাফন করার ব্যবস্থা করে। দাফন করা হয়ে গেলে জাফর আকাশকে নিয়ে চলে আসে ওখান থেকে। তাহলে আপনারা বুঝলেন তো আকাশ কিভাবে ওর প্রতিশোধ নিল। আসলে ডেভিলের সাথে যদি জাফরের 4 বছরের থেকে বেশি মানে 6 বছরের বেশি বন্ধুত্ব থাকতো, তাহলে আকাশ কিন্তু এই জাফর চৌধুরীকেও মেরে ফেলতো। সবটা কাজ শেষ করে জাফর চলে আসে ওনার অফিসে। ওনাকে এভাবে দেখে, কি হয়েছে বাবা? তোমাকে কল দিচ্ছি, তুমি কোনোভাবেই ফোন রিসিভ করছো না। রগে তোর ডেভিল আঙ্কেল আর জীবিত নেই। জীবিত নেই মানে? কি হয়েছে ওনার? জাফর এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ওনার সাথে যা হয়েছে তা তো অনেক খারাপ হয়েছে, কিন্তু ডায়মন্ডগুলো বাঁচাতে পেরেছো? এখানে পুরো 2 কেজি ডায়মন্ড আছে, এটাই এখন আমাদের কাছে থাকবে। কিন্তু ওকে কি জবাব দিব? কাকে কি জবাব দিবি? ওই যে বাকিটা বলার আগে জাফর বুঝে যায়, কিন্তু আকাশ কোনো কিছু বুঝতে পারেনি, শুধু শুনেই যাচ্ছে। কেননা ওনারা কার কথা বলছে তা আকাশ কোনোভাবেই জানে না, তাও চুপ করে আছে। আমি কি এখন যেতে পারি? ঠিক আছে, তুমি তাহলে এখন আসতে পারো। ওদের সাথে কথা বলে চলে আসে ওখান থেকে নীলাশার বাড়িতে। ওখানে এসে আকাশকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। যদিও অনেকে প্রশ্ন করে, কিন্তু তাদের কোনো কথার উত্তর দেয়নি। রুমে এসে গোসল করে খাটে শুয়ে আছে, এমন সময় নীলাশার বাবা মা আসে। আকাশ কোথায় ছিল এই 2 দিন? ছিলাম তো অনেক দূরে। অনেক দূরে বলতে? টিভিতে একটা জায়গায় আগুন লাগার কথা শুনেছেন? শুনেছি তো, আমি ওই জায়গায় গিয়েছিলাম। কিন্তু কেন? এরপর আকাশ নীলাশার বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তা কেউ বুঝতে পারেনি তো? আমি যেভাবে কাজ করে এসেছি সেভাবে বুঝিও না। তাছাড়া আজকে আমি অনেক খুশি। তোমার বাবা মার খুনিকে মারতে পেরেছো, সেজন্য কি? হ্যাঁ আঙ্কেল, আমি তো কখনো ভাবতে পারিনি ওদের এত তাড়াতাড়ি আমি পেয়ে যাব হাতের কাছে। কিন্তু ওনারা যদি পরে বুঝতে পারে ব্যাপারটা? বুঝতে বুঝতে অনেক লেট হয়ে যাবে। দেখিও আবার না তোমাকে জেলে যেতে হয়। এভাবে কিন্তু আগের মতন তোমাকে বাঁচাতে পারবো না। আগের মতো মানে? আগের মতন মানে আগে যেভাবে বাঁচিয়েছিলাম সেরকম ভাবে। কিন্তু আঙ্কেল, সেটা কিরকম? আকাশ, সবটা বলে দিব কি? এখন কিছুই বলতে হবে না, যখন সময় হবে তখন আমি নিজেই জানিয়ে দেব। ঠিক আছে। না আঙ্কেল, আমাকে এখনই বলুন, আমি এখনই সবটা জানতে চাই। কিন্তু আকাশ তো মানা করেছে আমাকে। ও যতই মানা করুক, আপনি বলেন আমাকে। তোর যখন এতই শুনতে ইচ্ছে করছে তাহলে শোন। ওই দিন তো আকাশকে সবাই পুলিশের হাতে তুলে দেয়। ওই দিন চাইলেই আমি এমন কিছু একটা করতে পারতাম, তাহলে আকাশের কোনো ক্ষতি হতো না, কিন্তু তোর ঠিকই ক্ষতি হয়ে যেত। সেজন্য আমি চুপ করেছিলাম। এরপরে কাজিন বল। আকাশকে যখন থানায় নিয়ে আসা হয়, তার পরের কাহিনী তোকে শুনতে হলে 5 বছর আগে আসতে হবে। 5 বছর পূর্বে। দেখুন স্যার,
বিশ্বাস করুন আমি কিছুই করিনি। কিছু যদি নাই করছি তাহলে তোকে জেলে পাঠালো কেন? তোর কলেজের স্যাররা মিলে? আমি ইরার ক্ষতি করতে চাইনি, উল্টো ওই আমার ক্ষতি করার জন্য আমার সাথে এইসব করছে। তোকে হাতে নাতে ধরা হয়েছে, টেস্ট ফাইল করা শেষ, যা বলার তোকে আদালতে বলতে হবে। সেজন্য তোর পক্ষের উকিল কেউ থাকলে তোকে বলিস কেস লড়ার জন্য। আমার পক্ষে তো কেউ নেই, তাছাড়া কেস লড়ার জন্য যা যা দরকার তা কোনো কিছুই তো আমার কাছে নেই। না থাকলে তো কিছুই করার নেই। অন্যদিকে ইরা তখনও কলেজে আছে। সবাই মিলে ওকে সান্ত্বনা দিতে থাকে, তবে নীলাশা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। কেননা ইরা যে সবটা ইচ্ছে করে করেছে তা শুধু নীলাশা জানে। কিছুক্ষণ পরে ইরার বাবা মা এসে ওকে নিয়ে যায় ওখান থেকে। অন্যদিকে নীলাশাও বাসায় আসে। আব্বু তুমি কোথায়? কি হয়েছে নীলাশা? আব্বু, আকাশকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ কেন ওকে ধরবে? কি করেছে ও? আব্বু, ওর নামে যে অভিযোগ করা হয়েছে সবই মিথ্যে। আমাকে আগে বলবি তো কি অভিযোগ? নীলাশা এরপর সবটা বলে ওর বাবাকে। ওর বাবা সবটা শোনার পরে, কিন্তু এখানে তুমি এখন কার পক্ষ হয়ে কথা বলতে চাও? আমি তো নিজেও বুঝতেছি না আমি কি করব। আকাশকে যদি বাঁচাতে চাই তাহলে ইরাকে জেলে যেতে হবে। তার উপর ওর বাবা মা দুজনেই মান সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু তাহলে তুমি কি চাও তা আমাকে বলো। এমন কোনো কিছু করা কি যায় না যার মাধ্যমে ওদের দুজনকেই বাঁচানো যায়? তাহলে তো অনেক ভাবতে হবে আমাকে। তাহলে তুমি ভেবে আমাকে জানাও। ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে নিচ্ছি। এইদিকে নীলাশার বাবা তো সবটা ভাবতে থাকে। অন্যদিকে নীলাশা চলে এসেছে আকাশের কাছে। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু এখানে থাকতে একটু অসুবিধা হচ্ছে। তা একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই কি বিশ্বাস করিস আমি এরকম কাজ করতে পারি? আমি জানি সব কিছু, সেজন্যই টেনশন করিস না। আমি বাবাকে সবটা বলেছি। বাবা বলেছে একটা কিছুর ব্যবস্থা করে উনি করে দিবে তাড়াতাড়ি। কিন্তু কিভাবে, কি ব্যবস্থা? তুই কি জানিস না বাবা একজন জজ? কিন্তু আমার বিচার তো অন্য একজন জজ করে নেবে। তুই কোনো টেনশন করিস না, আমি বাবাকে বলছি। বাবা বলেছে তোকে একটু চিন্তা না করার জন্য। তুই শুধু কোর্টে এটা বলিস তুই যা করেছিস তোর ইচ্ছাতেই করেছিস। দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না আমিও তা জানি, কিন্তু এতে ইরার উপরে কলঙ্ক লাগবে না। তাছাড়া বাবা বলেছে তোকে যদি জেলেও যেতে হয় বাবা সবটা দেখে নেবে। কিন্তু কিভাবে? তোকে ভাবতে হবে না এত কিছু। ঠিক আছে, তাই হবে। 5 দিন পরে আকাশকে কোর্টে নিয়ে আসা হলো। ওখানে ইরার সাথে ওর বাবা মা ছিল। তাছাড়া ওখানে নীলাশা থাকলেও ওর বাবা মা কেউ ছিল না। কিছুক্ষণ পরে কোর্টের কার্যক্রম শুরু হতে থাকে। তাহলে এবার আসামির পক্ষে কোনো উকিল থাকলে সে তার বক্তব্য রাখতে পারে। আমার পক্ষে কোনো উকিল নেই। তুমি কি উকিল ঠিক করতে পারোনি? আমার কাছে এত ডলার নেই যে উকিল ঠিক করব। তা যাকে নিয়ে অভিযোগ সে কোথায়? জি, আমাকে নিয়ে অভিযোগ। তোমার সাথে কি কি হয়েছে তা বলো। ঠিক আছে বলছি। এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে তোমার কোনো ক্ষতি হয়নি? ক্ষতি করার আগেই আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দিই। তা আকাশ, তোমার কিছু বলার আছে? আমার কোনো কিছু বলার নেই। তাহলে তুমি তোমার দোষ স্বীকার করছো? হ্যাঁ, স্বীকার করছি। তুমি যখন তোমার দোষ স্বীকার করে নিলে তখন তোমাকে 5 বছরে জেলে দেওয়া হলো। তোমার এখনও 18 বছর হয়নি, সেজন্য তোমার 18 বছর হওয়া পর্যন্ত তোমাকে কিশোর জেলে রাখা হবে। যখন তোমার বয়স 18+ হবে তখন তোমাকে অন্য একটা জেলে নিয়ে যাওয়া হবে। আজকের মতো এই কেসের ফলাফল এখানে শেষ করা হলো। এদিকে ইরা আর ওর বাবা মা তো চলে যায়। অন্যদিকে আকাশকে পুলিশ নিয়ে যায়। তখন নীলাশা ওনাদের সামনে আসে। তোর কথা মতো তো সবই করেছি, এখন তাহলে? তুই চিন্তা করিস না, আমি বাবার সাথে কথা বলে নিব, দেখি উনি কি বুদ্ধি দেয়। যা করার একটু তাড়াতাড়ি করিস। ঠিক আছে।
এরা তো আকাশকে নিয়ে যায়। অন্যদিকে দুদিন আকাশকে জেলে রাখা হয়, কেননা ওকে যে জেলে পাঠানো হবে সেই জেলের কাগজপত্র ঠিক করা হচ্ছে। অন্যদিকে ইরা যখন কলেজে আসে তখন ক্লাসে থাকা সব ছেলেই ওর দিকে এখন বাজেভাবে তাকাতে শুরু করেছে, যা ইরা অনেক ভালো করে বুঝতে পেরেছে। তখনই ওখানে নীলাশা চলে আসে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস কেন? দেখছিস না ওরা আমার দিকে কিরকমভাবে তাকিয়ে আছে? সেটা তো তাকাবেই। ওরা তো ভেবেছে আকাশ তোর সাথে ওইগুলো করেছে, সেজন্যই ওরা খারাপ কিছু তো বলবেই। কিন্তু তেমন তো কোনো কিছুই হয়নি। কিন্তু সেটা তো ওরা বুঝবে না। তা অবশ্য ঠিক। আমি তাহলে চিন্তা করতেছি। কি নিয়ে চিন্তা করছিস? আমি চিন্তা করে দেখলাম আমাকে এই কলেজ থেকে অন্য কলেজে যেতে হবে। কিন্তু কেন? এখানে থাকলে সবগুলো ছেলেই আমাকে সারাক্ষণ জ্বালাতে থাকবে, যা আমি কখনোই চাইবো না। কিছু কাছে ধারে তো কোনো কলেজ, ভালো কলেজ আর নাই। দরকার পড়লে দূরের কোনো কলেজে এসে পড়ে নিব। দেখো তাহলে কি করা যায়। আমি আজকেই বাবা মার সাথে কথা বলে নিব। আচ্ছা তাই করিস। রাতে ইরা ওর বাবা মার সাথে কথা বলে সবটা ঠিক করে পরের দিন কলেজে এসে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। তুমি তাহলে এই সামান্য ব্যাপারের জন্য চলে যাবে? আমাকে আগে বলবে তো, আমি তো সবাইকে নিষেধ করে দিতাম, যেন ওরা তোমাকে এগুলো বলার সাহস না পায়। না স্যার, তার চেয়ে ভালো আমি অন্য কলেজে চলে যাব, তাও এখান থেকে অনেক দূরে, ভিন্ন শহরে। ঠিক আছে, তুমি তাহলে ফর্ম সাইন করে দাও, বাকিটা কালকে এসে সবটা কাজ নিয়ে যেও, কেমন? জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। তুমি তাহলে এখন আসো। জি স্যার। এরপর ইরা পরের দিন এসে ওর কাগজগুলো উঠিয়ে নেয়। নেওয়ার সময় নীলাশার সাথে দেখা করে, তবে কোন কলেজে যাবে এইসব বিষয়ের কথা হয়নি। এরপর ইরা বাসায় এসে ওর বাবা মার সাথে বেরিয়ে পড়ে ভিন্ন শহরে। তাহলে এখানে এখন ইরার বিষয়ে বাদ, কেননা এই 5 বছরে ইরার কোনো কাহিনী আপনাদের জানানো হবে না, শুধু আকাশের কাহিনীগুলোই আপনারা জানতে পারবেন। বর্তমানে আকাশকে নিয়ে পুলিশ চলে আসে কিশোর জেলে। ওখানে নীলাশার বাবা মা আর নীলাশাও এসেছে। নীলাশার বাবা তো জজ, সেই জন্য আকাশের সাথে দেখা করার জন্য ওনাকে তেমন একটা কষ্ট করতে হয়নি। ওনাকে দেখেই, আরে স্যার, আপনি এখানে? এসেছি কারোর সাথে দেখা করার জন্য। আপনার পরিচিত কেউ আছে নাকি? গতকালই এসেছি। যে ছেলেটাকে দর্শনের কারণে নিয়ে আসা হয়েছে, সে ছেলের কথা বলছেন? আমি ওই ছেলের কথাই বলছি। জি বলেন, ওই ছেলের ব্যাপারে কি বলবেন? ওকে এখানে ডেকে নিয়ে আসো, আমি এখনই কথা বলবো ওর সাথে। জি স্যার, আনতেছি। কিছুক্ষণ পরে আকাশকে নিয়ে আসা হলো। আকাশ ওনাদের দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন, আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি। জি বলুন। আমি ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। স্যার, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। মানে হলো আকাশের তো 5 বছরের জেল, আমি চাই এই বছর ও বাহিরে থাকবে আমার বাসায়। কিন্তু স্যার, কোর্ট কি সেটা মানবে? জজ আমি, সেখানে তোমার কথা ফেলবে কে? কিন্তু এরকম অবস্থায় তো কাউকে জিম্মাদার থাকতে হবে। ওর জিম্মাদার আমি হব। যখন তোমাদের প্রয়োজন হবে আমাকে বলবে, আমি ওকে পাঠিয়ে দিব তোমাদের কাছে। এখন তো প্রয়োজন হবে না, ওর 18 বছর বয়স হতে তো আরও 8 মাস বাকি আছে। 8 মাস পরে ওকে যখন অন্য জেলে দেওয়া হবে তখন লাগবে, কেননা কিছু কেসেস তো আছে, সেগুলো তো আপনি জানেন। সব কিছুই জানি আমি, তখন ওকে আমি নিয়ে আসবো। এরপর ওকে যে জেলে নেওয়া হবে সেখানে আমি কথা বলে নেব। তাছাড়া আমি তখনকার কাগজপত্র রেডি করে নেব। কিন্তু স্যার, ও যে কাজটা করেছে এরপরেও আপনি ওর জন্য এত কিছু করবেন? তাছাড়া আপনারও তো মেয়ে আছে, যদি ওর সাথেও। আমি ওকে অনেক বছর ধরেই চিনি। তাহলে স্যার, আপনি এখানে সাইন করে দিন। ঠিক আছে, দাও। এরপর নীলাশার বাবা ওখানে সাইন করে দেয়। উনি সাইন করার কিছুক্ষণ পরে আকাশকে নিয়ে চলে আসে ওখান থেকে। এখন অনেকে বলবেন এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বলি, অনেক মুভিতেও আপনারা এরকম কাহিনী দেখে থাকেন। যদি মুভিতে দেখার পরেও আপনারা সেই মুভি নিয়ে খারাপ কোনো মন্তব্য করেন না, তেমনি আশা করি এই কাহিনী নিয়েও খারাপ কোনো মন্তব্য করবেন না। তখনকার মতো আকাশকে নিয়ে ওনারা বাসায় ফিরে আসে।
আকাশ, তুমি তাহলে ফ্রেশ হয়ে আসো, বাকি কথা আমরা রাতে বলবো। ঠিক আছে আঙ্কেল। একটু পরে আকাশ ফ্রেশ হয়ে আসে। নিচে নেমে আসার পরে সবাই একসাথে বসে পড়ে। কিছুক্ষণ পরে, দেখো, আমি তো তোমাকে বের করে এনেছি, তোমাকে এখন থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আঙ্কেল, আমি যদি এই শহরে থাকি তাহলে তো সবাই আপনাকে নিয়ে খারাপ খারাপ কথা বলবে। কীরকম কথা? বলবে আপনি জজ, সেজন্য ক্ষমতার জোরে আপনি আমাকে জেল থেকে বের করে এনেছেন। তাছাড়া এই কথাটা জানাজানি হলে আপনি চাকরির জন্য খারাপ হয়ে যেতে পারেন। কথাটা তো তুমি মন্দ বলনি। আমি যদিও জজ, কিন্তু সরকার যখন ব্যাপারটা জানতে পারবে তখন তো আমার জবাব দিতেই হবে। সেটাই আমি বলতে চাইছি। আচ্ছা তাই করিস, তখন তাহলে কি করা যায় একটু ভেবে দেখো তো। আমার মনে হয় আমাদের এই শহরটা ছেড়ে দিতে হবে, নয়তো আমাকে অন্য একটা শহরে এসে পড়াশোনা করতে হবে। নীলাশা, তুই কি চাস আমরা নতুন কোনো শহরে যাই? হ্যাঁ, কেননা এখানে থাকলে সবসময় আমার এখানকার কথাগুলো মনে পড়বে। ঠিক আছে, তাই হবে। তবে আমার তো কয়েকটা মাস সময় দিতে হবে। এতগুলো মাস কেন আব্বু? এত মাস এই কারণে, আমি তো জজ, চাইলে আমি বদলে নিতে পারি না। কেন আমি এই জায়গা ছেড়ে দিচ্ছি তার যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। মানে অনেক কিছুই আছে। যদি সরকারিভাবে আমাকে বদলি করে দিত তাহলে সেটার হিসাব ছিল অন্যরকম। এখন তাহলে এই কয়েকটা মাস কি করা যায়? তোমরা কোনো চিন্তা করো না, আমি নীলাশার কাছে এসে ওর সব কাগজপত্র সাথে আকাশের কাগজপত্র বের করে নিব। এরপর আমি তোমাদেরকে একটা নতুন জায়গায় পাঠিয়ে দেব। তারপর আমি এখানে আবার কয়েকটা দিন থেকে এখানকার অবস্থা চেঞ্জ করে আমি নিজেও চলে আসব। তাহলে আঙ্কেল, আপনার যেভাবে ভালো হয় সেভাবে করেন। আমার জন্য আপনাদের এই বাসা চেঞ্জ করতে হচ্ছে। এখানে আফসোসের কিছুই নেই। আমি যদি অন্য কোথাও বদলি হই তখন তো আমাদের সেমভাবেই চলতে হবে। ঠিক আছে আঙ্কেল। পরের দিন নীলাশার বাবা কলেজে আসে। স্যারের সাথে কথা বলে নীলাশা আর আকাশের কাগজপত্রগুলো নিয়ে নেয়। সেগুলো বাসায় এনে ওদের হাতে তুলে দেয়। এই নাও তোমাদের কাগজপত্র, তোমরা তাহলে এইগুলো নিয়ে কালকেই নতুন শহরে চলে যাও, অথবা আমি নিজে তোমাদের নিয়ে যাব। এরপর ওখানে ভর্তি করিয়ে দিব। তোমরা আপাতত ওখানেই থাকবে, আমি ওখান থেকে বদলি হয়ে চলে আসব তোমাদের কাছে। কিন্তু আব্বু, আমরা এখানে একা একা থাকবো কি করে? আমি তোমাদের সব ব্যবস্থা করে দিব। আমার না ভয় হচ্ছে, নতুন শহর, নতুন জায়গা, যদি কোনো বিপদ চলে আসে। ওইরকম কিচ্ছুই হবে না। তাছাড়া আমি যেখানে তোমাদের পাঠাবো সেখানে তোমাদের কোনোই বিপদ হবে না। না হলে তো ভালোই হয়। 10 দিন পরে নীলাশার বাবা ওদের নিয়ে নতুন একটা শহরে আসে। ওখানে আকাশকে আলাদা কলেজে ভর্তি করায় আর নীলাশাকে আলাদা কলেজে। কেননা নীলাশা হতে চায় জজ অথবা অ্যাডভোকেট, আর আকাশের কথা তো সবাই জানেন। সেজন্য নতুন করে আর বললাম না আপনাদের। একটু পরে ওদের ভর্তি করিয়ে চলে আসে ওদের নতুন বাসায়, কেননা নীলাশার বাবা আগেই সবটা ঠিক করে নিয়েছিল। বাসায় এসে, কি দরকার ছিল এত দূরে আসার? যেন তোমাদেরকে কেউ চিনতে না পারে। তাছাড়াও তোমরা এখানে থাকো, আমি কালকে ফিরে যাব। আর তোমরা দুজন কিন্তু ভালো করে পড়াশোনা করবে। জি আঙ্কেল, অবশ্যই। একটু পরে ওরা যে যার রুমে চলে আসে। পরের দিন নীলাশার বাবা চলে আসে আগের জায়গায়। উনি সবটা ঠিক করতে থাকেন। 1 মাস পরে উনি ওই জায়গায় থেকে চলে আসে নতুন জায়গায়। নীলাশা ওর বাবাকে পেয়ে অনেক খুশি হয়। ওখানে ওনারা থাকতে থাকে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। আকাশেরও 18 বছর পূর্ণ হয়ে আসছে। তখন নীলাশার বাবার কাছে কল আসে। স্যার, আপনাকে কল দিয়েছি ওই ছেলেটার ব্যাপারে জানানোর জন্য। হ্যাঁ বলো। স্যার, 3 দিন পরে ওকে অন্য একটা জেলে শিফট করা হবে, সেজন্য ওকে ওই জেলে আমাদের পাঠাতে হবে। ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো কালকে। ধন্যবাদ স্যার। ব্যাপারটা নীলাশার বাবা আকাশকে জানায়। আকাশ সবটা জেনেও কিছু বলেনি, কেননা বলার মতন তেমন কিছুই হয়নি। এদিকে নীলাশার তো মন খারাপ। নীলাশা, মন খারাপের কিছুই নেই। আমি আকাশকে ওখানে নিয়ে যাব। তারপর ওরা আকাশকে যে জেলে নিয়ে যাবে, ওই জেলে আমি এসে কথা বলে তারপর আবারও আকাশকে নিয়ে চলে আসব। ঠিক আছে আব্বু, তবে যাই করো না কেন তাড়াতাড়ি করে নিও। পরের দিন আকাশকে নিয়ে উনি ওই জেলে আসে। এরপর বাকি কাজ অনুযায়ী পুলিশ অফিসার আকাশকে ওর রুমে এনে রাখে।
তারপর আকাশকে কোন জেলে পাঠানো হবে সেই জেলের ঠিকানা নিয়ে ওখানে কথা বলতে থাকে। কিভাবে কি করতে হবে সবটা উনি আগে থেকেই ঠিক করে রাখে। কিছুক্ষণ পরে আকাশ, আমি তাহলে আসি। তোমাকে যে জেলে নেওয়া হবে সেই জেলে আমি এর পরের দিন আসব। এর ভিতরে আমি তোমার কাগজপত্রগুলো একটু রেডি করে রেখে দিই। তোমাকে এই 5 থেকে 6 দিন একটু কষ্ট করতে হবে। আমি পারবো এই কষ্ট সহ্য করতে। তাছাড়া আমার জন্য যা করেছেন এটাই আমার জন্য অনেক কিছু। চলি তাহলে। আর তুমি ওর দিকে একটু খেয়াল রাখিও, ওর যেন কোনো অসুবিধা না হয়। জি স্যার, অবশ্যই খেয়াল রাখবো। ওখান থেকে চলে আসে বাসায়, এসে ওনাদের সবটা বোঝাতে থাকে। সবটা বোঝানোর পরে তাহলে আমিও তোমার সাথে যাব তখন? তোমাকে যেতে হবে না, আমি ওকে নিয়ে আসবো। ঠিক আছে আব্বু। 5 দিন পরে আকাশের জন্য সব কাগজপত্র ঠিক করে নেয়। তারপর উনি চলে আসে নতুন জেলে। ওখানেও সেমভাবে সব কাগজপত্র দেখিয়ে আকাশকে নিয়ে চলে আসে। আকাশকে নিয়ে যখন বাসায় ফেরে তখন নীলাশা আর ওর মা অনেক খুশি হয়। পরের দিন থেকে ওরা আবারও যেতে থাকে ভার্সিটিতে। এভাবে দেখতে দেখতে বছর যেতে থাকে। ওদের তো পড়াশোনা চলতে থাকে। এভাবে ওদের দুজনের পড়াশোনা শেষ হয়ে যায়। দুজনেই পাশ করে ভার্সিটি থেকে বের হয়। ওদের এভাবে বের হওয়ার পরেই 5 বছরের কাহিনী এখানেই শেষ হলো। চলুন তাহলে বর্তমানে কি হচ্ছে তা আমরা দেখে আসি। বর্তমান কথাগুলো শুনে ইরা চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে, কেননা ইরার একটা ভুলের জন্য আকাশকে যে কত রকমের কষ্ট আর সাজা পেতে হয়েছে তা এখন ইরা বুঝতে পেরেছে। সত্যি আকাশ, আমি তোমার থেকে এত সুন্দর দিনগুলো কেড়ে নিয়েছি। এর জন্য আমি যে সত্যি অনেক অনুতপ্ত। ওনারা যদি না থাকতো তাহলে তো আমার জীবনটা এখানে নষ্ট হয়ে যেত। সত্যি নীলাশা, তোকে কিভাবে ধন্যবাদ দেব তা আমি জানি না। এখানে ধন্যবাদের কিছু নেই। আমি যা করেছি আকাশের ভালোর জন্য করেছি। তাও আমার ভুলের জন্য আকাশের জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। সেজন্যই তোমাকে একটা কথা বলি, নিজের ভালোর জন্য কখনো অন্যর ক্ষতি চেও না। এতে মাঝামাঝি বিপরীতে চলে আসে। আকাশ যদি সব সত্যিটা ওই দিন বলে দেওয়ার চেষ্টা করতো তাহলে ওর জায়গায় আজকে না হয় তোমাকেই জেলে থাকতে হতো। বললাম তো আঙ্কেল, আমি না বুঝেই সবটা করেছি। তোমরা তাহলে কথা বলো, আমি একটু বের হব। বাকিরা ওখান থেকে যায়। এখন শুধু আকাশ, ইরা আর নীলাশা আছে। আচ্ছা নীলাশা, এই কয়েকটা বছর আকাশ কয়টা মেয়েকে পটিয়েছে? ও পটাবে মেয়ে হতো, উল্টো মেয়েদের থেকে দূরেই থাকতে। দূরে কেন? ওই যে তুই যা করেছিস তা যদি নতুন করে আবার কেউ করে, সাথে করার চেষ্টা করে সেজন্য। কি বলো, এতটা ঘৃণা করে আকাশ আমাকে? সেম কাজটা যদি আমি তোমার সাথে করতাম তাহলে তুমি কি করতে? তোমার কথায় যুক্তি তো আছে, কিন্তু আমি তো যা করেছি সব কিছু না বুঝে করেছি। সেসব না হয় বুঝেছি, তা তোমার তো এতদিনে বয়ফ্রেন্ড ম্যানেজ করে তাকে বিয়ে করে নেওয়ার কথা। তোমার সাথে ওইগুলো করার 1 মাস পরেই আমি বুঝতে পেরেছি। আমি অনেকবার জেলে এসেছি আকাশের সাথে দেখা করার জন্য, কিন্তু ওনারা আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি। আসলে আমি তো জেলে ছিলাম না। যদি এই ব্যাপারটা জানাজানি হয়ে যেত তাহলে কিছু সমস্যা হতো, সেজন্য কাউকেই জানানো হয়নি। তারপর আমার সাথে কেউ দেখা করতে আসলে তাদেরও দেখা করতে দেওয়া হতো না, এই কারণেই। সেজন্য আমি তোমার সাথে বারবার দেখা করতে যাওয়ার পরেও দেখা করতে পারিনি। এভাবেই 3 থেকে 4 মাস ট্রাই করার পরে আর চেষ্টা করিনি। সে থেকে আমি কোনো ছেলে বন্ধু আর বানাইনি, সবসময় একা একা থাকতাম। আচ্ছা, এখন ওইসব আগের কাহিনী বলে। এখন কোনো কাজ নেই। আমরা 3 জনই এখন থেকে 3 দিকে যেতে হবে। আমারও কাল হসপিটালে যেতে হবে, ওখানে অনেক কাজ আমার পড়ে আছে। আমাকে তো রাতেই যেতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে। এত রাতে কেন তোকে যেতে হবে? তাছাড়া তোদের দুজনের দেখি কাজ আর কাজ। আমাকে তো সব কাজ শেষ করতে হবে, নয়তো ওদের লস হবে। তাছাড়া নীলাশা, আঙ্কেল তোর জন্য কাল যখন অনুষ্ঠান শুরু হবে তখন ওরাই সবটা সবাইকে জানিয়ে দেবে। জানিয়ে দিলে তো ভালোই হয়। ইস, আমরা যদি যেতে পারতাম। ওখানে যারা থাকবে সবাই প্রায় নেশা করা অবস্থায় থাকবে। বলা তো চাই না কখন কি ঘটনা ওরা করে বসে। সেটা নিয়েই তো ভয়।
কয়েকটা দিন পরে আকাশ চলে আসে পার্টিতে। অন্যদিকে ইরা নীলাশাকে নিয়ে চলে আসে হসপিটালে, কেননা হসপিটালটা ঘুরে দেখানোর জন্য নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে সবটা চলতে থাকে, তখনই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, আজকে এই পার্টির মূল গেস্ট হচ্ছে উনি। ইশারা করে আকাশকে দেখায়, সেই জন্য সবাই আকাশের দিকে তাকায়। বিখ্যাত সায়েন্টিস্ট পারভেজ হোসেন আকাশ। ওনার এই অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমি এত কিছু করতে পেরেছি। ওনার জন্য আমি এই নতুন অধ্যায়টা শুরু করতে পেরেছি, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এরপর সবাই হাততালি দেয়। তারপর একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার সাথে রকি ওর ব্যবসা কবে বাজারে ছাড়বে সেসব কথাও ওই পার্টিতে বলে দেয়। পার্টি শেষ হওয়ার 5 মিনিট আগে একটা ছেলে এসে রকিকে জড়িয়ে ধরে কথা বলতে থাকে। আকাশ ওই ছেলেকে আগে কখনো দেখেনি, সেই জন্য রকি আকাশের কাছে এসে পরিচয় করিয়ে দেয়। ওনাকে তো চিনলাম না। ও আমার বেস্ট ফ্রেন্ড, সাথে বিজনেস পার্টনারও। তবে এর বাইরে ওর আলাদা একটা পরিচয় আছে। কি সে পরিচয়? এখন না, যখন সময় হবে তখনই জানিয়ে দেব। এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আসলে রকির এই বন্ধুটা আসলে কে তা আপনারা পরে জানতে পারবেন। এখন ওই ছেলের পরিচয় আপনাদের সামনে নিয়ে আনছি না, কেননা যদি সবটা এখন বলে দিই তাহলে কিছুটা রহস্য তো রাখতে হবে। পার্টি শেষ করে আকাশ চলে আসে ওখান থেকে। এইদিকে বাসায় ফিরতে ফিরতে রাত 3টে হয়ে যায়। ততক্ষণে বাকিরা তো ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিছুক্ষণ পরে আকাশও ঘুমিয়ে পড়ে। কয়েকটা দিন যেতেই আকাশের এই আবিষ্কার বিভিন্ন দেশের হসপিটালে ডক্টররা শুনতে থাকে। ওনারা নিজেদের হসপিটালে এই যন্ত্রপাতিগুলো আনার ব্যবস্থা করে। সেই জন্য বিভিন্নভাবে তারা রকির সাথে কন্ট্যাক্ট করে সব জানতে পারে। প্রথম 1 মাসে রকির কাছে যত যন্ত্র ছিল তার 50%ও সেল করতে পেরেছে। সেই জন্য আকাশকে কল দিয়ে ধন্যবাদ জানাতে থাকে। এইদিকে ইরার হসপিটালের লোকজনও সেই যন্ত্রগুলো কিনে নেয়। সেই জন্য ইরা নীলাশাকে নিয়ে বেরিয়ে পড়ে সেখানে। ওরা দুজনেই হসপিটালে যখন চলে আসে তখনই চল আগে দেখে আসি সে যন্ত্রগুলো। ঠিক আছে, চল তাহলে। ওরা দুজনে হসপিটালে এসে দেখতে থাকে। এত সুন্দর ডিজাইন আর কালার দেখে ওরা তো মুগ্ধ হয়ে যায়। সেই জন্য সত্যি আকাশ এত কিছু করবে আমি তো ভাবতেও পারিনি। আমি কিনা ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। তুই যদি না থাকতিস তাহলে তো আজকে আকাশ কোনো কিছুই আর দেখা তো দূরের থাক, অন্য সব ছেলেদের মতো নষ্ট হয়ে যেত। যা হওয়ার হয়েছে, এখন এইসব নিয়ে ভেবে কোনো কাজ নেই। তাহলে এখন উপায়? কোনো কিছুই করতে হবে না। আপাতত আমি আকাশের জন্য মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে আমাদের বাসায় বাবা মার সাথে থাকার জন্য বলবো। কেননা আমি যদি চলে যাই তাহলে তো বাবা মা পুরো একা হয়ে যাবে, তখন ওনাদের খেয়াল রাখার জন্য তো কেউ থাকবে না। তা মেয়ে কি খুঁজে পেয়েছিস? খুঁজে পেয়েছি, এখন শুধু আকাশের সাথে কথা বলবো এ নিয়ে, তারপর দেখি কি হয়। ঠিক আছে, বলে দেখছি। কয়েকদিন পরে আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশ সবটা শুনে, মেয়ে দেখতে কেমন, নামটা তো বলবি? কোনো কিছু জানা নেই। আমার উপরে তোর কি কোনো ভরসা নেই? অবশ্যই আছে। তাহলে তোকে মেয়ে দেখতে হবে না, একসাথে বাসর রাতে দেখে নিস মেয়েকে। তুই যখন বলছিস তখন আর আমি ফেলবো কি করে? তুই যা ভালো মনে করিস। তাহলে 4-5 দিন পরেই তোর বিয়ে ঠিক করি, কি বলিস তুই? বিয়ের শপিং তো করতে হবে। সেটা তুই আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, দিলাম। পরের দিন আকাশের কার্ড নিয়ে নীলাশা বেরিয়ে পড়ে ইরাকে নিয়ে। কনের জন্য যা যা কেনা লাগে সব কিছু কিনতে থাকে। তবে আশ্চর্য বিষয় হলো সবকিছু ইরার পছন্দে কিনতে থাকে। নীলাশা, তুমি আমার পছন্দের কেন কিনেছো? তাহলে কার পছন্দে কিনবো? যার সাথে আকাশের বিয়ে হবে। তোমার তো ওর পছন্দ অনুযায়ী কেনার কথা। তোকে এই নিয়ে কোনো কিছুই ভাবতে হবে না, যা যা লাগবে সবটা নেওয়া হয়েছে কি? হয়েছে, কিন্তু 2টো জিনিস বাকি আছে, সেগুলো তো জানি না কত কি, তাই কিনবো কি করে বল? আমি না ঠিক বুঝি নাই। কানে কানে বলি তাহলে। নীলাশা ওর কান ইরার মুখের কাছে আনলে ইরা বলতে থাকে। সবটা শুনে, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আচ্ছা শুন, এই কাগজ একটা সাইন করে দে। কিসের কাগজ এটা? তুই সাইন তো আগে কর। ঠিক আছে, করে দিলাম।
সাইন নেওয়া গেলে কাগজটা নীলাশার কাছে রেখে দেয়। এর সাথে সবটা কিনে ওরা বাসায় চলে আসে, কিন্তু বাসায় জানতে পারে আকাশ বাইরে গেছে কিছু কাজে, সেই জন্য ওরা সেগুলো নিয়ে আলমারিতে সাজিয়ে রাখে। রাতে যখন আকাশ বাসায় ফিরে তখন ওকে সবটা দেখাতে থাকে। এদিকে ইরার মন অনেক খারাপ। তার কারণটা অনেকে বুঝতে পেরেছে, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তারা সামনেই সেটা বুঝতে পারবে, আর যারা বুঝতে পেরেছেন তারা আপাতত চুপ করে থেকে গল্পের বাকি কাহিনীগুলো শুনতে থাকুন। ইরার যে মন খারাপ তা আকাশের পাশাপাশি নীলাশাও খেয়াল করে, তাও নীলাশা কোনো কিছু বলেনি। একটু পরে, বাড়িটাকে সাজিয়ে নিবি? সাজানোর কোনো দরকার নেই, শুধু কিছু মানুষ আসবে, এর বাইরে মানুষ ডাকার দরকার নেই। এই ধর আমাদের আগের কলেজের স্যার আসবে, এর বাহিরে তো তোর বন্ধু নেই, সেই জন্য তোর হিসেবটা বাদ। অন্যদিকে যদি ধরি আমার কিছু বন্ধু বান্ধবী আসবে, আর আমার সাথে বাবা যার বিয়ে দেওয়ার কথা বলেছে তারা আসবে। এর বাহিরে ইরার হসপিটাল থেকে কিছু ডক্টর আসবে, সাথে কিছু নার্স। আমার কেন আসতে যাবে গেস্ট? আসলে সমস্যা কি? তারপরেও যার বিয়ে তারই কোনো গেস্ট নেই, সেখানে আমার গেস্ট এনে কি করবো এখানে? তোকে এত কিছু ভাবতে হবে না, যা বলেছি তাই কর। কালকে ওনাদের দাওয়াত দিয়ে আসবি। ঠিক আছে। পরের দিন ইরা হসপিটালে থাকা কিছু ডক্টর আর নার্সকে বলে, আকাশ ওদের কলেজের স্যারকে বলে, নীলাশা ওর কিছু বন্ধুদের বলে, সাথে ওর বিয়ে যার সাথে ঠিক করেছে তাদের পরিবারকেও আসতে বলে। এইদিকে বিয়ের দিন এগোতে থাকে। ইরার চোখের পানি দিন দিন বাড়তে থাকে। কেঁদে কেঁদে ইরা ওর চোখ ফুলিয়ে ফেলে। তা দেখে, আচ্ছা এখন এত কান্না করে কি হবে বল? কই আমি কান্না করতেছি? তুই যে প্রতিদিন কান্না করিস তা কিন্তু আমি জানি। এমনিতেই আমি কান্না করছি। হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না কোনো কিছু, আমি সব কিছুই জানি। সবটা জেনেও কেন এমন করছিস? সময় হলেই তুই সবটা জানতে পারবি। সে সময়টা হবে কখন? অনেক তাড়াতাড়ি। এদিকে ইরাকে কোনো কথাই বলেনি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, সবাই ওখানে চলে আসে, সবটা ঠিকভাবে চলতে থাকে। তখনই, আচ্ছা, বিয়ে যার সাথে হচ্ছে তার নাম কি? নীলাশা এখন তো বল। নামটা শুধু আমি স্যারকে বলবো, তবে স্যার আপনি কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না। ঠিক আছে, বলবো না কাউকে। এখন তাহলে বলো। নীলাশা স্যারের কাছে কনের নাম বলে। কনের নাম শুনে স্যার কিছুটা মুচকি হেসে নেয়। তাও আকাশ জিজ্ঞেস করলে ওকে মানা করে। কিছুক্ষণ পরে কাজী এসে বিয়ে পড়াতে থাকে। তখন নীলাশা একটা কাগজ বের করে কাজীকে আগেই দিয়ে দেয়, যেন ওই কাগজেই আকাশের সাইন নেয়। আকাশ তো কোনো কিছু জানে না, সেই জন্য সাইন করে দেয়। বিয়ের কিছুক্ষণ পরে আকাশ আসে নীলাশার কাছে। নীলাশা তুই কোথায়? কি হয়েছে, এভাবে রাখছিস কেন? আমি বিয়ে করলাম, অথচ বউকে দেখা তো দূরের কথা, বউয়ের বাসা থেকে কোনো আত্মীয় পর্যন্ত আসতে দেখলাম না। আত্মীয় দেখে তোর কি কাজ? তাহলে বউকে তো দেখাবি। দেখ, কিছুক্ষণ পরে আমি আর ইরা মিলে বাসর ঘর সাজাবো, সেই জন্য 3-4 ঘন্টা আমাদের কোনো ডিস্টার্ব কিন্তু তুই করবি না। এটা কোনো কথা? এটাই কথা। তাহলে আমি এতক্ষণ কই যাব? কোথাও থেকে ঘুরে আয়। সেটাই করতে হবে, তাহলে যাচ্ছি আমি। ওখান থেকে ছাদে চলে আসে। এইদিকে নীলাশা আর ইরা মিলে বাসর ঘর সাজাতে থাকে। ইরা তো বাসর ঘর সাজাতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে। ইরাকে এভাবে কান্না করতে দেখে নীলাশা এবার একটু হেসে দেয়। আমার কান্না দেখে তোর হাসি পাচ্ছে? হাসি এই জন্যই পাচ্ছে কারণ বাসর ঘর সাজানোর পরে আমি তোকে এমন একটা সারপ্রাইজ দিব সে তুই আশ্চর্য হয়ে যাবি। কি সেই সারপ্রাইজ? আগে সবটা আমাকে শেষ তো করতে দিবি। ঠিক আছে। এইদিকে ওদের বাসর ঘর সাজানো হয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা দুজনেও সাজতে থাকে, তবে ইরাকে একটু বেশি করে সাজিয়ে দিচ্ছে নীলাশা। এত সাজাচ্ছিস কেন আমাকে? আমি নিজেই তো সাজতেছি। কই, আমি তো কোনো কথা বলছি না। তারপরেও এখন বের হতে তো হবে। আরে এত তাড়া কিসের তোর শুনি? তোর জন্য বাইরে কেউ অপেক্ষা করতে আছে নাকি? না থাকুক, তাও আমি আর সাজতে পারবো না। তোর তো হবু বর আছে, সেজন্য তুই সাজতেই পারছিস, কিন্তু আমাকে কেন সাজাচ্ছিস সেটা তো বুঝতে পারছি না। আমার হবু একটা দেবর আছে, যদি তোর একজন আর একজনকে পছন্দ করে ফেললি তাহলে তুই 2 বান্ধবী একসাথেই থাকতে পারবো।
সব জায়গায় ফাজলামো। এরা তো নিজেদের কাজ করতে থাকে। এদিকে আকাশ একা একা ছাদে বসে আছে। তখন আঙ্কেল আন্টি দুজনেই ছাদে আসে। কি ব্যাপার, তুমি ছাদে কেন? কি করবো আন্টি বলেন? নীলাশা আর ইরা তো আমার রুমটা দখল করে রেখেছে। কোনোভাবেই তো ওরা আমাকে রুমে যেতে দিচ্ছে না। ওরা তো বলেছিল তোমার জন্য রুম সাজাবে। কিন্তু সবই ঠিক আছে, যাকে বিয়ে করেছি তাকেও দেখছি না, কার সাথে বিয়ে হয়েছে তার নামটা পর্যন্ত জানি না। নীলাশা যখন সবটা দায়িত্ব নিয়েছে তখনও কিছু একটা তো করবেই। সেরকম বলেই তো এখনো কিছু বলছি না। ওদের কাজ তো প্রায় শেষ, তোমাকে কিছুক্ষণ পরে হয়তো ডেকে পাঠাবে। ঠিক আছে আঙ্কেল। কিছুক্ষণ পরে নীলাশা ইরার হাত দিয়ে দুধ থেকে শুরু করে যা যা লাগে সবকিছু ইরাকে দিয়ে আনিয়ে নেয়। রুমটাও সুন্দর করে গুছানো শেষ হয়ে যায়। একটু পরে ওরা দুজনেই বের হয়। ওদের দেখে বুঝলাম না তোরা দুজন এত সেজেছিস কেন? আমাকে তো নীলাশা জোর করে সাজিয়ে দিয়েছে। আমি সাজবো, সেখানে ইরা সাজবে না? ব্যাপারটা কেমন একটা দেখায় না? তুই না হয় ওকে সাজিয়ে দিয়েছিস সেটা বুঝলাম, কিন্তু তুই নিজে এত সেজেছিস কেন? তুই কি জানিস আমার হবু বর এসেছে এই বাড়িতে? সেটা তো দেখেছি, তাছাড়া ওরা তো চলেও যাবে কিছুক্ষণ পরে। চলে যাওয়ার আগে হবু বরকে দেখতে হবে না আমি কতটা কিউট? কথাটা শুনে ইরা তো মুচকি হাসে, কিন্তু আকাশ তো জোরে হেসে দেয়। এতে নীলাশার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ওই বাচ্চা, এরকম হাসছিস কেন? বিয়ের আগেই তোর এত প্রেম জেগে উঠলো, সেটা শুনেই হাসি পাচ্ছে। তোকে তো আমি, আচ্ছা থাক গিয়ে এসব কথা। আমি যে এত সুন্দর করে রুমটা সাজালাম, আমাকে কি কে দিবি না বল? আমি এখনো বই দেখলাম না, আর তুই বাসর ঘর দেখিয়ে টাকা নেওয়ার চিন্তা করছিস? চিন্তা করিস না, বউ ভিতরেই আছে। ভিতর তো কেউ ছিল না। তুই চুপ কর, তোকে কিছু বলতে হবে না। নীলাশা, তুই কি সত্যিটা বলবি আমাকে? তাহলে বলছি, 30 মিনিটের ভেতরে তোর বউ তুই পেয়ে যাবি। সেই জন্য আগে আমাদের দুজনকে তুই টাকা দিয়ে বিদায় কর। আকাশ ওর পকেট থেকে কিছু ডলার দিয়ে দেয়। তা দেখে ওরা দুজনে চলে আসার আগে, আচ্ছা চল। হ্যাঁ বল। তুই ছাদে যা, আমি কল দিলে নিচে নেমে আসিস। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশ ছাদে আসে। তখন নীলাশা আকাশের বউকে রুমে রেখে আকাশকে কল দিয়ে নিচে আসতে বলে। নিচে এসে রুমের সামনে এসে দেখে নীলাশা দাঁড়িয়ে আছে। আচ্ছা শুন, সারপ্রাইজ কেমন হয়েছে তা আমাকে সকালে জানিয়ে দিস। ঠিক আছে, জানাবো। কথাটা বলে আকাশ রুমে এসে দেখে বিছানায় একটা মেয়ে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। মেয়েটি বসা থেকে উঠে আকাশের দিকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে খেতে বলে। আকাশ তা খেয়ে নেয়। যদিও ওর বউকে বলল খেতে, কিন্তু সে খাবে না, তাই পুরোটা খেয়ে দেয়। খাওয়া হলে কোণে আবারও এসে বিছানায় বসে যায়। দেখুন, আমি আপনার নাম তো দূরের কথা, আপনার ছবিও দেখিনি আমি। নীলাশা আপনার পরিচিত, তাই আপনি ওর কথা রাজি হয়েছেন। কিন্তু আমার একটু আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে একটু সময় লাগবে। তবে আপনাকে দেখার অনেক ইচ্ছে আমার, সেজন্য আপনার মুখটা কি দেখতে পারি আমি? বউ অনুমতি দিলে আকাশ ঘোমটা সরিয়ে অবাক হয়। এখন বন্ধুরা তোমরা বলো তো এখানে কে হতে পারে? আকাশ ঘোমটা সরিয়ে অবাক হয়ে যায়, কেননা বউ সেজে ইরা বসে আছে। কিন্তু কিভাবে কি হলো তা আপনারা এখনো বুঝতে পারছেন না। তবে চিন্তা করবেন না, এখনই আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেব। এ কি, তুমি এখানে? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? অবশ্যই আশা করেছিলাম। তা তো করবেই। কিন্তু তুমি এখানে কেন? তুমি কি আগে থেকেই জানতে? আমি তো আগে থেকে জানতাম। এই 10 মিনিট আগে নীলাশা আমাকে বলেছে। কি বলেছে? এই যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, সাইন তো শুধু আমি করেছিলাম, তুমি তো করনি। নীলাশা আমার থেকে অনেক আগেই সাইন নিয়ে নিয়েছে। তখন আমি জানতাম না এটা কিসের কাগজ ছিল। তার মানে তোমার থেকে অনেক আগেই সাইন করে নিয়েছিল? তাও 6-7 দিন আগে। একদিন আমাকে হঠাৎ করে বলল এই কাগজে সাইন করে দেওয়ার জন্য। তখন কাগজে কি লেখা ছিল তা আমি জানতাম না, কারণ আমি কখনো পড়ে দেখিনি। বরং কিও আমারও পড়ার সুযোগও দিল না। বুঝতে পেরেছি ব্যাপারটা। সেজন্য আমি এতবার জিজ্ঞেস করার পরেও আমাকে কোনো মেয়ের ব্যাপারে কোনো কিছু বলতো না। ও যদি আমাকে সবটা আগে বলতো
তাহলে আমাকে হয়তো এতটা কান্না করতে হতো না। কান্না করার কি আছে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি আকাশ। যখন নীলাশা বলেছে তোমার জন্য মেয়ে দেখছে, তখন বিশ্বাস করো আমি অনেক খুশি হয়েছি। কিন্তু যখন জানতে পারি ওই মেয়েটা আমি ছিলাম না, তখন আমার এতটা কান্না পেয়েছে যে আমি প্রতিটা রাতে কান্না করেছি। আমারও বিশ্বাস ছিল ও আর যাই করুক আমার সাথে কখনো খারাপ কিছু করবে না। আমি জানি না ও তোমার সাথে যে আমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা নীলাশা যদি সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করতো, তাহলে তুমি কি করতে? কি আর করতাম, বিয়ে করে নিতাম। তুমি কি আমাকে ভালোবাসো না? সত্যি কথা বলতে আমি তোমাকে ভালো যে বাসবো সে চোখে কখনো তাকাইও নেই। অথচ আমি তোমাকে দেখার পরে এতটা দুর্বল হয়েছি যা বলার বাহিরে। তখন তো কিছুই বলনি। কিভাবে বলবো বলো? তোমার সাথে আমি এমন একটা কাজ করে ফেলেছি যার জন্য আমার নিজের কাছেই আজকে অনেক ছোট মনে হচ্ছে। তুমি ওই কাজটা করার পরে আমার এত রাগ হয়েছিল, ইচ্ছা করছিল তোমাকে সত্যি সত্যি আমি নষ্ট করে ফেলি। কিন্তু পরে ভাবলাম এগুলো করে আর ঝামেলা বাড়তে চাই না। তাছাড়া নীলাশা আর ওর বাবা আমাকে যথেষ্ট সাহায্য করেছে জেল থেকে বের করার জন্য। এমনকি আন্টি আমাকে ওনার ছেলের মতো করে দেখাশোনা করতো। আমি যে এই বাড়িতে 5টা বছর ছিলাম আমার কিন্তু একবারও মনে হয়নি আমি অন্য কারোর বাড়িতে আছি। মনে হচ্ছিল আমি নিজের বাড়িতেই আছি। এই বাড়িতে থেকে আমি পড়াশোনা শেষ করি, আর পড়াশোনা শেষ করার পরে আমার সাথে প্রথম ড্রিল হয় রকির সাথে। সত্যি আমার জন্য তোমাকে এতটা কষ্ট করতে হয়েছে। তা একটা কথা বলার ছিল। কি কথা? এই 5 বছরে তুমি কোনো মেয়ের সাথে আমার রিলেশন করনি তো? তোমার কি মাথা খারাপ? এমনিতে এত কিছু হওয়ার পরেও আমি আবার মেয়েদের বিশ্বাস করব, তা তুমি ভাবলে কি করে? এমনিতেই বললাম আর কি। অনেক ছেলেই তো এইগুলো করে। কতগুলো ছেলে করে আমি তো জানি না, কিন্তু আমি তো কখনোই করিনি। এখনো কি আমাকে ঘৃণা করো? আগেই অনেক ঘৃণা করতাম, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেল। চিন্তা করো না, আমি সেসব এখন ভুলিয়ে দেব। কিভাবে ভুলিয়ে দেবো শুনি? এখন তো আমি তোমার বউ, আর বউরা পারে না এমন কোনো কাজই নেই। তাই নাকি? চেষ্টা করে দেখো। যেদিন দেখবো তোমার চোখে সত্যি ভালোবাসা আছে আমার জন্য, সেদিন আমি তোমাকে আপন করে নেব। মানে কি? আমি কি তাহলে বাসর করব না? তোমাকে বাসর করতে আমি নিষেধ করলাম কখন? একা একা বাসর করব কিভাবে? তোমাকে তো আমার সাথে থাকতে হবে। আমি থাকবো না। কিভাবে রাখতে হয় তা আমি ভালো করেই জানি। এই বলে ইরা আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে, যা একটু অন্যরকম দেখাচ্ছে। পরের দিন সকালে নীলাশা আসে ওদের রুমের সামনে, এসে দরজা কড়া নাড়ে। কয়েকটা বার কড়া নাড়ার পরেও দরজা খুলছে না, সেই জন্য ব্যাপারটা কি? ওরা দরজা কেন খুলছে না? এই বলে এবার দরজা ভালো করে নাড়াতে থাকে। তখন ইরা এসে দরজা খুলে দেয়। ইরার এই অবস্থা দেখে, তোর এই কি অবস্থা হলো? কই কি হলো? সব তো ঠিকই আছে। কি বলিস? আমি তো দেখতেছি সবটা গন্ডগোল আছে। কিরকম? তোকে শাড়ি পরালো কে? রাতে যেভাবে দিয়ে গেলাম সকালে সেইভাবে আসছিস। আমরা কি এখানে কাবাডি খেলছি নাকি? তা দোস্ত, কেমন দিলাম সারপ্রাইজ? একদম বাজে হয়েছে সারপ্রাইজ। কি বলিস? আমি তো ভেবেছিলাম তুই খুশি হবি, কিন্তু তুই তো দেখি। আচ্ছা, ইরা রাতে তুই ওকে সবটা বলিসনি ঠিক মতো? সবই বলেছি। ও নাকি আমাকে ভালোবাসে না। এটা কোনো কথা হলো আকাশ? আমার জন্য এটাই কথা। বাসর রাত কেউ ঝগড়া করে কাটায়? কেউ কাটায়নি বলেই তো আমি আগে কাটালাম। এটা কিন্তু গ্রিনিস বুকে লেখা দরকার। ওই রাখতো আর কি। তোরা থাক, আমি গেলাম। তাহলে কোথায় যাচ্ছিস? নতুন বউকে তো নিয়ে যা সাথে করে। জাহান নামে যাচ্ছি আমি, যাবি আমার সাথে? তুমি আমার বর, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি আছি। কোন পাগলের পাল্লায় যে পড়লাম আমি।
কথাগুলো বলে চলে যায়। এইদিকে ইরা আর নীলাশা হেসে দেয়। ওই দিন আকাশ বিকালে আসে বাসায়, তবে সাথে আবিরকে নিয়ে আসে। আবির হচ্ছে নীলাশার হবু বর। আসলে আবিরের সাথে নীলাশার বিয়ে ঠিক হয়েছে, সেই জন্য আকাশ আবিরের বাসায় এসে ওকে নিয়ে আসে বিয়ে করাতে। সাথে আবিরের বাবা থেকে শুরু করে কিছু লোকও আনা হয়। ওনাদের দেখে বাকিরা চুপ করে আছে। ওদের দেখে নীলাশাও অবাক হয়। কাজী সাহেব, বিয়ে পড়ান। কাজী বিয়ে পড়াতে থাকে, আবিরও সাইন করে দেয়। এবার নীলাশার কাছে কাগজ দেয়। কিসের কাগজ এটা? আগে সাইন কর। নীলাশা সাইন না করতে চাইলে ওকে জোর করে সাইন করিয়ে নেয়। আবির, তুমি তাহলে আমার বউকে নিয়ে যাও। মানে কি? আমি কি এভাবে যাবো শ্বশুর বাড়িতে? এভাবে কেন যাবি? তোর জন্য শপিং করা শেষ, এইগুলো পরবি এখন। আর আবিরকে আমি এইগুলো পরাবো, আর তোকে আজকে বিদায় করব। আমাকে বিদায় করে তোর কি লাভ শুনি? ভেবেছিলাম তোর বিয়েতে আনন্দ করব, কিন্তু তুই উল্টো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিলি। তাহলে তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস? নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে বিয়ে করে তো যাবই বাসা থেকে, তবে সাথে করে তোকেও যেতে হবে। আমি কেন যাব? আমি এত কষ্ট করে তোর জন্য বাসরঘর সাজিয়েছি, তাহলে আমার বাসরঘর তো তোকে সাজাতে হবে। এটা কিন্তু নীলাশা একদম ঠিক কথা বলেছে। আমি সবসময় ঠিক কথাই বলি। এরপর কোনো কিছু করার ছিল না। ওদের দুজনকে রেডি করিয়ে নিয়ে আসে আবিরের বাড়িতে। তবে যাওয়ার আগে নীলাশা অনেক কান্নাকাটি করে, আকাশও অনেক কান্নাকাটি করে। এরপর ওদের বাসর ঘরে সাজিয়ে দেয় এবং ওই রাতটা আবিরের বাসা থেকে পরের দিন চলে আসে ওখান থেকে, কেননা আকাশকে একবার ল্যাবে যেতে হবে, অন্যদিকে ইরাকেও হসপিটাল যেতে হবে, সেজন্য ওরা চলে আসে। কিছুদিন যাওয়ার পরে, আকাশ, আমাকে কাল হসপিটালে থাকতে হবে। হাসপাতালে থাকতে হবে মানে? কিন্তু কেন? ওখানে কিছু কাজ আছে সেজন্য। তাছাড়া আজকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য অনেক রোগী এসেছে, ওদের কাল থেকে চিকিৎসা করতে হবে। ঠিক আছে, তবে তোমার কাজ অনেক সহজ। অনেক সহজ, তাই না? তাহলে কাল যদি ফ্রি থাকো তাহলে চলো আমার সাথে, তাহলে বুঝতে পারবে। যেতে তো হবেই। তাহলে এখন ঘুমাও, সকালে উঠতে হবে। পরের দিন সকালে ওরা দুজনে বের হওয়ার সময় আঙ্কেল আন্টিকে বলে দেয়। আসলে আকাশ আর ইরা নীলাশার বাবা মার সাথেই থাকে। এইদিকে আকাশ হসপিটালে এসে দেখে অনেক রোগী অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সবার শরীরে অনেক ক্ষত। এই ক্ষতগুলো থেকে রক্ত পড়তে থাকে। যদি এমন কোনো কেমিক্যাল থাকতো যে কেমিক্যাল দ্বারা রক্ত পড়া বন্ধ করা যেত। এরকম কোনো আবিষ্কার এখনো কেউ করেনি। আমি আমার হাজব্যান্ডকে ভরে দেখব কি? তোমার হাজবেন্ডকে? আর ও এইসবের ব্যাপারে কি বুঝবে? ও একজন সায়েন্টিস্ট, ওকে আমি বলে দেখি। তাছাড়া কয়েকদিন আগে আমাদের হসপিটালে কিছু আবিষ্কারের যন্ত্র আনা হয়েছে, মনে আছে কি আপনার? মনে তো আছে। আর ওইগুলো অনেক ভালো কাজ করে। ওইগুলো আমার হাজব্যান্ড আবিষ্কার করেছে। তার মানে পারভেজ হোসেন আকাশ তোমার হাজব্যান্ড, আর তোমার সাথে যিনি এসেছে উনি সেই বিখ্যাত সায়েন্টিস্ট? জি স্যার। তুমি আমাকে আগে বলবে তো, তাহলে আমি ওনার সাথে এই ব্যাপারে কথা বলবো। আপাতত এদের তো মোটামুটি কাজ শেষ। আমি তাহলে একটা মিটিং রাখতেছি, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে সে মিটিংয়ে কিন্তু অবশ্যই আনবে। মিটিং কি আজকেই রাখবেন? আমি এখনই যাচ্ছি মিটিং রুমে, তুমি ওনাকে নিয়ে আসো। জি স্যার, আনছি। কিছুক্ষণ পরে ইরা আকাশকে নিয়ে আসে মিটিং রুমে। ওখানে ডক্টর আকাশকে কিছু কথা বলতে থাকে। প্রথমে আকাশ না করে, কিন্তু ইরা বলাতে রাজি হয়ে যায়। কিন্তু এটা ঠিক হচ্ছে না। আমি জানি ঠিক হচ্ছে না, কিন্তু এই ছাড়া কোনো উপায় যে নেই। ঠিক আছে, চলুন, আমাকে কাজ শেষ করে আবার যেতে হবে। জি চলুন স্যার। কিছুক্ষণ পরে আকাশ ওর কাজ শেষ করে নেয়। এইদিকে ইরা এখনো অপারেশন রুমেই আছে, সেই জন্য, স্যার আমি আকাশকে বিদায় দিয়ে আসি। ঠিক আছে, তবে তোমাকে এখানে এখন না আসলেও চলবে, তুমি চাইলে ওনার সাথে বাসায় যেতে পারো। ঠিক আছে স্যার, তাই করছি। এইদিকে ইরা চলে আসে। কয়েকটা দিন যাবার পরে রাতের বেলা আকাশ শুয়ে আছে, তখন ইরা আসে কাছে। তুমি এরকম করছো কেন? তুমি আমার হাজব্যান্ড, আমি এগুলো তো করতেই পারি। তাছাড়া বেশি কথা বললে
ঘুমের মধ্যেই তোমার অপারেশন শুরু করে দেব। এই না থাক। আকাশ চুপ করে আছে। ইরা এসে আকাশের বুকে শুয়ে পড়ে। ওইদিকে নীলাশা আসে পরের দিন বেড়াতে, কিন্তু আবির সাথে আসেনি। কেননা আবির দেশের বাইরে এসেছে বলে নীলাশা এই সুযোগে বেড়াতে এসেছে। নীলাশাকে সকাল সকাল দেখেই, কি ব্যাপার নীলাশা, তুমি এত সকাল সকাল? সকাল সকাল না আসলে তো বুঝতেই পারতাম না। কি বুঝতে পারতে না? এই যে গোসল করার রহস্য। কথাটা শুনে ইরা একটু মুচকি হাসে। ততক্ষণে ওখানে নীলাশার মা চলে আসে। উনি নীলাশাকে দেখে জড়িয়ে ধরে, কথা বলতে থাকে। মা, তুমি এখন আসছো রান্নাঘরে? এরা তো সেই কখন এসেছে। কি করো? এরা তো আমাকে কোনো কাজই করতে দেয় না, তাও ও একা একা। সেই জন্য সকালে ওকে কাজে তো সাহায্য করতেই হয়। বাহিরা, মা তো দেখি তোর প্রশংসা করেই চলেছে। ও তেমন কিছু না, তুই রুমে এসে ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা নাস্তা নিয়ে আসে। ততক্ষণে আকাশও ফ্রেশ হয়ে মোবাইলে কি যেন দেখতে থাকে। নীলাশাকে দেখে চমকে ওঠে, তারপর কথা বলতে থাকে। ইরা আসার পরে ওরা তিনজন একসাথে নাস্তা করে নেয়। আচ্ছা শোন, আমাকে এখন বের হতে হবে, ফিরতে রাত হয়ে যাবে। কোনো ব্যাপার না, আমি আর নীলাশা ততক্ষণ গল্প করব। সেটাই ভালো হবে। চলি তাহলে আমি। আকাশ বের হয়ে চলে আসে রকির কাছে, কেননা রকির সাথে আকাশের কিছু কাজ আছে, সেই কাজগুলো করার জন্যই আসে। আচ্ছা, আমাদের তো সব কাজ শেষ। তা নতুন কোনো কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে কি? আপাতত নেই। কিন্তু আমার কাছে আপনাকে তো আমি ঠিক চিনলাম না। আমার পরিচয় দিলে কিন্তু আপনি অবশ্যই চিনবেন। তাহলে পরিচয় তো দেবেন। আমি মিস্টার ডেভিলের একমাত্র ছেলে। কথাটা শুনে আকাশ অনেক অবাক হয়, কেননা ডেভিলের ছেলে জীবিত আছে, এটা তো আকাশের জন্য অনেকটা ঝামেলার কাজ। তা তো আপনারা জানেন। আকাশ তো ডেভিলের ছেলের সম্পর্কে কোনো কিছুই জানতো না, সেই জন্য কিছুটা অবাক হয়। আচ্ছা, ও নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসেনি তো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছে? সেটা তো আমাকে জানতেই হবে। তাছাড়া আমি তো কোনো প্রমাণও রাখিনি, তাহলে ও আমাকে কিভাবে ধরবে? কি ভাবছেন এত? তেমন কিছু না, ডেভিল ছেলের ছেলে আছে এটা আমি জানতাম না তো। তাছাড়া রকিও আমাকে কখনো বলেনি। আসলে আমি পরিচয় গোপন রেখে চলতে ভালোবাসি। এক একজনের এক এক রকমের ইচ্ছে থাকতেই পারে। আমি আপনার সাথে নতুন একটা আবিষ্কার নিয়ে আলোচনা করতে এসেছি। কোন বিষয়ে একটু বলবেন কি? দেখুন, আমি কিন্তু বড় আশা নিয়ে এসেছি, সেজন্য প্লিজ না করবেন না আমাকে। আগে বলবেন তো। আমি যাচ্ছি আপনি আমাকে ডায়মন্ড বানাতে সাহায্য করেন। দেখুন, এটা কিন্তু ঠিক না। কোনো ঠিক না। দেখুন, এইভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ঠিক হবে না। এখন তাহলে উপায় কি? দেখুন, আপনার বাবা, এমনকি আমি রকির বাবাকেও বলে দিয়েছি আমি ওই রকম কাজ আর করব না। কিন্তু শেষবারের মতো তো করতে পারেন। দেখুন, আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি এমন একটা আশা রেখেছেন যে আশা আমার পক্ষে রাখা সম্ভব না। তা রকি, আমি তাহলে চললাম। যদি তোমার জন্য অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তাহলে আমাকে জানাতে পারো। আমি তোমাকে এই বিষয়ে পরে জানিয়ে দিব। ঠিক আছে, তাই হবে। ওখান থেকে চলে আসে বাসা। ততক্ষণে রকি আর রনি ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বলছিলাম তোকে, রাজি হবে না। কিন্তু তুই তো বুঝেছিস এই ব্যবসায় কিন্তু লাভ আর লাভ। তা তো জানি, কিন্তু ও রাজি হলে তো ব্যাপারটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এখন তাহলে কি করবি? সেটাই ভাবছি, দেখতেছি। আব্বুর সাথে কথা বলে একটা ব্যবস্থা তো করতেই হবে। তাহলে সেটাই কর। আমি তাহলে বাবাকে কল দিয়ে সবটা বলে দিচ্ছি, দেখি উনি রাজি হয় কিনা। দেখো তাহলে। কিছুক্ষণ পরে রকি ওর বাবাকে কল দিয়ে জানায়, কিন্তু উনি নিজেও ভালো করে জানে আকাশ কোনোভাবেই রাজি হবে না। তাও উনি চেষ্টা করে দেখবে, এরকমটাই বলে। একটু পরে আকাশ বাকিদের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, আচ্ছা তোরা হানিমুনে তো যেতে পারিস। বাসায় মুনের কিছু করে না, আর হানিমুনে এসে কি করবে? মানে কি করে না? ও কিছু না। আকাশ, তোরা দুইজন 2 দিনের ভিতরে হানিমুনে যাবে। এত তাড়াতাড়ি এত কিছু ঠিক করব কি করে? আমি জানি তুই চাইলেও করতে অনেক কিছুই করতে পারিস। আমার হানিমুন নিয়ে তোরা তো চিন্তা কেন? সব প্রশ্নের উত্তর তোকে জানতে হবে না।
আকাশ এরপর কোনো কথা বলেনি, কেননা ইরা নীলাশাকে কল দিয়ে সবটা বলেছে, সেই জন্য নীলাশার এখানে আসা। আকাশ সবটা রেডি করতে থাকে। দেখলি তো কেমন দিলাম আমি। তুমিও চলো আমাদের সাথে। আমি তোদের হানিমুনের ভিতরে এসে কি করব? তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো। তা লাগবে না। ঠিক আছে। দুদিন পরে ওরা রওনা দেয়। ওখানে ইরা আর আকাশের সময় ভালোই যেতে থাকে। ইরা অনেকভাবে আকাশের সাথে মিশতে চায়, যদিও আকাশ প্রথমে না করে, কিন্তু তাও পরবর্তীতে সবটা মেনে নেয়, কেননা শত হলেও ইরার সাথেই তো সংসার করতে হবে, সেজন্য মানিয়ে নেয়। এতে ইরাও অনেক বেশি খুশি হয়। সত্যি আকাশ, তুমি আমাকে মেনে নিয়েছো, এতে আমি অনেক খুশি। কিন্তু একটা সমস্যা। কিরকম সমস্যা? আমাদের এখনো বাসর হলো না। দেশে ফিরে করে নেব। একটা কাজ করলে হয় না? আবার কি কাজ? আমরা এখানে একবার বাসর করি, বাকিটা দেশে ফিরে করব। তুমি কি পাগল? বাসর করার জন্য পাগল হতে হয়? বাসরকে অর্ধেক অর্ধেক করে করা যায় নাকি? তাহলে পুরোটা করতে হয়। আরে গাধা, আমি বলতে চেয়েছি একবার এখানে বাসর করব, আবার দেশে ফিরে আরেকবার বাসর করব। তোমার দিকে দিন দিন লজ্জা শরম সব চলে যাচ্ছে। কি করব বলো? তোমার সামনে লজ্জা পেয়ে আমার কি লাভ বলো? তাই বলে এভাবে সবার সামনে? তো কি হয়েছে, অন্যরা তো এর চেয়ে বেশি কিছু বলে। ঠিক আছে, আমি তাহলে রুমটা সাজানোর ব্যবস্থা করি। ঠিক আছে। বিকালের পরে আকাশ লোক দিয়ে রুমটা সাজানোর ব্যবস্থা করে। কয়েক ঘন্টা পরে রুম সাজানো হয়ে যায়। অন্যদিকে ইরাকে নিয়ে একটা পার্লারে আসে, ওখানে এনে ইরাকে সাজিয়ে নেয় একদম নতুন বউয়ের মতো। এই সুযোগে আকাশও সেজে নেয়। রাতে ওরা দুজনেই রুমে আসে, আবার সব কিছু আগের মতো হতে থাকে। রাতের কাহিনী আপনাদের বললাম না, সকালের কাহিনী চলুন বলতে থাকি। সকালে ইরা কল দিয়ে নীলাশাকে সবটা জানায়। শেষমেশ আকাশ তাহলে রাজি হয়েছে? হয়েছে মানে? বিয়ের এতগুলো দিন পরে আজকে আমার মনে হলো আমি ওর বউ হতে পেরেছি। আচ্ছা, কবে ফিরবি তুই? ফিরবো তো 3 দিন পরে, এখনো অনেক কিছু ঘোরা বাকি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। চলে আসবো তাড়াতাড়ি করে। কিছুদিন ওখানে ওরা থাকতে থাকে। 5 দিন থাকার পরে ওরা দেশে আসে, কিন্তু ততক্ষণে নীলাশা চলে গিয়েছিল ওর শ্বশুর বাড়িতে। বাসায় ফিরে শুধু নীলাশার বাবা মাকে ওরা পায়। তা কেমনে কাটলো? অনেক ভালো। আমি রুমে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় আমরা বাকি কাজগুলো করব। ঠিক আছে, যাও তাহলে। কিছুক্ষণ পরে এরা নিচে এসে কাজ করতে থাকে। কাজ শেষ। অন্যদিকে রকি আবারও কল দেয় আকাশকে। জি বলেন। আপনাকে এত একটা ভালো অফার দিলাম, ফিরিয়ে না দিয়ে কাজটা করে দিলেই তো পারতেন। আপনি কিন্তু ভালো করেই জানেন আমি সব কাজ করিনি। আপনার বাবা প্রথম অবস্থায় সেম ভুল করে, পরে যখন আমাকে জানায় আমি ওই সময় না করতে পারিনি, কেননা ততক্ষণে ওইগুলো বানানো থেকে শুরু করে বাকি অনেক কাজই করা হয়েছিল, সেজন্য আমি না করার কোনো অপশন পাইনি। কিন্তু কি করব, রানী অনেক জেদ ধরে বসে আছে যে। যতই জেদ করে থাকুক না কেন, এরকম কাজ কিন্তু আমি করব না। আচ্ছা, আগের তুলনায় আমি আপনাকে ডলার বাড়িয়ে দেব। এই শেষবারের জন্য রাজি হয়ে যান প্লিজ। ঠিক আছে, তবে এটাই কিন্তু শেষবার। জি, এটাই শেষবার। এদিকে কল কেটে দেয়। তারপর ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে, তুমি তাহলে আমাকে কিছু কিছু গহনা ডায়মন্ড করে দাও। বেশি লোভ করা কিন্তু ভালো না, কথাটা কি তুমি ভুলে গেছো? না, ভুলিনি। আসলে আমার কাছে কিছু গহনা আছে, সেগুলো তাহলে কাজে লাগিয়ে নিতে পারতাম। দরকার পড়লে আমি তোমাকে কিনে এনে দেবো, তাও তোমার এরকম কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে। এদিকে 2 দিন পরে আকাশ আসে রকির কাছে, এরপর রনির কাছে নিয়ে আসে। রনি ওদের নিয়ে নতুন একটা ল্যাবে নিয়ে আসে। ওখানে আসার পরে, এই নাও, আমাকে এই সবটা ডায়মন্ড করে দাও। পাশে রাজীব আর রকিও ছিল। ওনারা আকাশকে মিনতি করতে থাকে। আকাশ ওনাদের কথা রাখার জন্য সেগুলো ডায়মন্ড করে দেয়। অন্যদিকে রনি, রকি, রাজীব ওনারা 3 জনই আসে আকাশের কাছে। আচ্ছা আকাশ, তুমি যে এই কেমিক্যাল দিয়ে এইগুলো ডায়মন্ড করেছো, তা কিছু কেমিক্যাল আমাকে বানিয়ে দিও। কেন বলুন তো? আমি সেগুলোকে কাজে লাগাবো পরে কোনো এক সময়।
ওনাদের কথা আকাশ ভালো করে বুঝতে পেরেছে, সেই জন্য চুপ করে থেকে ইরাকে কল দিয়ে সবটা বলতে থাকে। ইরা ওখানে পুলিশ নিয়ে আসতে থাকে। ততক্ষণে আকাশ কোনো কিছু করছে না। আগে যেগুলো ডায়মন্ড করার দরকার ছিল সেগুলো করে নেয়, তবে সাময়িকভাবে, মানে এগুলো একদিনের মতো ডায়মন্ড হয়ে থাকবে, এরপর আবার সাধারণভাবে কাজ হয়ে যাবে। অন্যদিকে আকাশের কাজ তো শেষ, সেই জন্য ও আসে রকির কাছে। তুমি আমাদের কেমিক্যাল বানিয়ে দাও। আমি পারবো না। না পারলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। কি বলছিস তুই এইগুলো? আমি ঠিকই বলেছি, কেননা এই আকাশই আমার বাবাকে মেরেছে। কথা শুনে ওনারা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও, কেননা এই কথা তো বাইরের কেউ জানার কথা না। তুই কি ভেবেছিস আমি জানবো না? আমি নিজেও একজন ছোট মোটে সায়েন্টিস্ট, শুধু আমি এইসব আবিষ্কার জানি না বলে এতদিন চুপ করেছিলাম। যে ল্যাবে তুই বাবাকে ওইরকম করেছিস, ওই ল্যাবে আমি আগে একটা ক্যামেরা রেখেছিলাম, যেন ওখানে কি হয় না হয় সবটা বুঝতে পারি। গত 5 দিন আগে আমি সেই ক্যামেরার ফুটেজ দেখতে পেরেছি। আমার প্ল্যান ছিল তোকে তখনই মেরে ফেলার জন্য, কিন্তু আমি আগে এই কাজটা করে নিই, তারপর তোকে মারবো। এখন তো সবটা জেনে গেছিস, তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে কাজ নেই। এই বলে রনির সাথে বাকিরাও আকাশকে মারতে থাকে। এর ভিতরে ইরা তো আসতে থাকে। আসলে আকাশ আগে এরকম কিছু একটা হবে বুঝতে পেরেছে, সেই জন্য ইরাকে তো জানায়, সাথে এরকম একটা পোশাক পরেছে যে পোশাকের কারণে আগুন আর কেমিক্যাল থেকে সহজেই বাঁচতে পারবে। সেই জন্য আগেই ওখানে আগের মতো ব্লাস্ট করার মতো অবস্থা করে রেখেছে। এইদিকে ওরা তো মারতে থাকে আকাশকে। তখন ওখানে ব্লাস্ট হয়ে আকাশ ছাড়া বাকি সবাই সেখানে মারা যায়। পুলিশ এসে ওখানে থাকা ফায়ার বক্স থেকে পানি নিয়ে আগুনে মারতে থাকে। ততক্ষণে ফায়ার ব্রিগেড চলে আসে আর ওখানে থাকা সবাইকে বের করতে থাকে। তখন ইরা ওখানে আকাশকে দেখতে পায়। আকাশের শরীরে আঘাত ছিল, সেজন্য ওকে নিয়ে হসপিটালে আসে। সাথে নিজে আর সিনিয়র ডক্টর দিয়ে আকাশের চিকিৎসা করাতে থাকে। ব্যাপারটা ইরা, নীলাশা আর ওর বাবা মাকেও জানিয়ে দেয়। ওনারা হসপিটাল চলে আসে। ডক্টর আকাশের বডি চেক আপ করে দেখে পায়ের সমস্যা হয়েছে। তাহলে এখন উপায়? চিন্তা করো না, তোমার হাজবেন্ড যা আবিষ্কার করেছে আজকেই সে আবিষ্কার তোমার হাজবেন্ডকে হাঁটতে সাহায্য করবে। আর আমি চাই এই অপারেশন তুমি নিজে করো। কিন্তু স্যার, আমার যে অনেক নার্ভাস লাগছে, আমি কি পারবো? আমি তো পাশে থাকবো। এরপর শুরু হয় অপারেশন। 2 ঘন্টা পরে অপারেশন শেষ করে বের হয়। একদিন পরে আকাশের জ্ঞান ফেরে, তখন পাশে সবাই ছিল। দেখো আকাশ, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। সত্যি আকাশ, তোর আবিষ্কার আর ইরার ডক্টরে আজকে তোকে নতুনভাবে বাঁচিয়ে দিয়েছে। তো আমাদের এই গল্প এখানেই সমাপ্ত করা হলো। তাহলে বন্ধুরা, আমাদের এই আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।